আজকের কথা অনুষ্ঠানে আপনাদের সাথে আছি আমি মোহাম্মদ ইখলাস এবং আমার সাথে এবং আমার পাশে যা ক্যামেরা লেন্স দেখতে পাচ্ছেন বর্তমানে অর্থাৎ তৃণমূল পর্যায়ে এবং তরুণদের যে আইডল যাকে আমরা মনে করি এবং তৃণমূল থেকে উঠে আসা রাজনীতিবিদ আমার পাশেই বর্তমান অবস্থান করছেন এবং উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ফকির রাসেল আল ইসলাম। রাসেল ভাই কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আমরা জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আমরা আসলে সর্বপ্রথম আমরা সোশ্যাল মিডিয়ার কথা বলি। সোশ্যাল মিডিয়ায় খুব ভালোভাবে দেখতে পাচ্ছি যে রাসেল আল ইসলাম তরুণদের তারুণ্যর অহংকার, তরুণদের আইডল, মানে এই যে বিষয়, আপনি তো তৃণমূল থেকে উঠে আসা রাজনীতিবিদ, এতটা সফলতা বা এই যে রাসেল আল ইসলাম, আসলে এই বিষয়টা কেমন আপনি অনুভব করছেন বা কিভাবে নিচ্ছেন বিষয়টা? আসলে আমি একটা কথা বিশ্বাস করি, সেটা হচ্ছে রাজপথ কারো সাথে কখনো বেইমানি করে না। আমি আমার বোঝার পরের থেকে, মানে আমি যখন এসএসসি কমপ্লিট করি তারপরের থেকেই আমি ছাত্র রাজনীতির সাথে যুক্ত। আমি চেষ্টা করেছি আমার সর্বস্ব দিয়ে এই রাজনীতির মাঠকে ধরে রাখার জন্য। আমি যখন ইন্টারমিডিয়েট ভর্তি হই তখন থেকেই আমার রাজনৈতিক ক্যারিয়ার শুরু করার জন্য আমি তখন থেকেই রাজনৈতিক অঙ্গনে দাপিয়ে বেড়াই। ছাত্রদলের রাজনীতি থেকে আমার পথ চলা, এবং আমি চেষ্টা করেছি একটা সুষ্ঠু, সুন্দর এবং সর্বগ্রহণযোগ্য রাজনীতিটা করা। আমি সবসময় চিন্তা করি যে আমি মানুষকে নিয়ে রাজনীতি করব, আমার সেবায় সবসময় মানুষ থাকবে। আমি শহীদ জিয়ার আদর্শটাকে পুরোপুরি আমার মধ্যে ধারণ করে আমি রাজনীতি অঙ্গনে দাবিয়ে বেরিয়েছি। রাসেল ভাই, আমরা জানি যে 2002 সালে 2 নং ওয়ার্ড বিএনপির আপনি সাংগঠনিক দায়িত্ব পালন করেন এবং 2003 সালে সরকারি সিরাজউদ্দিন মেমোরিয়াল কলেজের যে কমিটি আসে ইউনিটের সভাপতি হন ছাত্রদলের। আপনার তো আসলে সেই 2002 সাল থেকেই আপনি দায়িত্বে আছেন এবং বর্তমানে উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়কের দায়িত্ব পালন করছেন। সাধারণ মানুষের চাওয়া আরও বেশি। আসলে এইখানটা আপনি সাধারণ মানুষ বা আপনাকে যারা ভালোবাসে তাদের তো চাওয়া পাওয়া আরও অনেক বেশি। আসলে তাদের উদ্দেশ্যে কিছু যদি বলতেন। আসলে চাওয়া তো আমারও অনেক বেশি। আমি 2002 সালে আমার যখন রাজনৈতিক হাতেখড়ি হয়, পৌর ছাত্রদলের ওয়ার্ড কমিটির সাংগঠনিক সম্পাদক দিয়েই আমার ছাত্র রাজনীতির যাত্রা শুরু হয়। তারপরের থেকে কিন্তু আমি কখনো রাজনীতির বাইরে ছিলাম না। প্রতিটা মুহূর্তই আমি এই বিএনপির রাজনীতির সাথে জড়িত ছিলাম। আমি যখন উচ্চশিক্ষার জন্য খুলনায় যাই 2006 সালে খুলনা মহানগর, আমি মহানগর ছাত্রদলের দায়িত্ব পালন করেছি এবং মোড়লগঞ্জ থানা ছাত্রদলের অঘোষিত সভাপতি হিসাবে আমি দীর্ঘদিন এই অঞ্চলের ছাত্র রাজনীতির নেতৃত্ব দিয়েছি। কেন্দ্রীয় ঘোষিত সকল কর্মসূচি, ছাত্রদলের সকল কর্মসূচি বাস্তবায়ন করার লক্ষ্যে আমি প্রতিনিয়ত মোড়লগঞ্জ উপজেলা ছাত্রদলের পাশে ছিলাম এবং উপজেলা ছাত্রদলের প্রত্যেকটা কর্মীদের সাথে আমার প্রতিনিয়ত সম্পর্ক ছিল, যোগাযোগ ছিল। এবং জানেন ফ্যাসিস্ট আওয়ামী দুঃশাসন আমলে ছাত্রদলের কর্মীরা মোড়লগঞ্জ উপজেলায় বিশেষ করে যে কোনোভাবে বিপদগ্রস্ত হলে আমি আমার দিক থেকে যতটুকু পারি আমি তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি এবং সর্বক্ষণিক যোগাযোগ রেখেছি। রাসেল ভাই, আমরা জানি যে আপনার পরিবার বা আপনার উঠে আসা একদম বিএনপি পরিবার থেকে, এবং সবথেকে মজার যে ঘটনা, হয়তো অনেকে জানে অনেকে জানে না, যে আপনার সহধর্মিণী যিনি আছেন যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের যিনি অধ্যাপক, তিনিও কিন্তু বিএনপি পরিবারে বা তিনিও বিএনপিকে সমর্থন করে। তো পরিবারে একটা বিষয় থাকে যে পারিবারিকভাবেই বিএনপিতে আসা, বা অনেক সময় দেখা গেল ফ্যামিলিতে স্ত্রী একটা দলে সাপোর্ট করে, তার যিনি আছেন তার স্বামী আরেকটা দল করে। তো আপনার যেহেতু দুই দলের দুজনই আপনারা ঘরে এবং বাহিরে দুইজনই আপনারা এই ছাত্র দলের সাথে জড়িত, তো আপনার যে সহধর্মিনী তিনি আসলে
এই যে দায়িত্ব শিক্ষকতা করেন এবং আপনাকে সাপোর্ট করে বিভিন্ন সময়, আসলে তার অনুভূতিটা কি? আপনাকে তিনি কোন জায়গায় দেখতে চান? আসলে আমার যে সহধর্মিণী সে একদমই, সেও একজন শহীদ জিয়ার আদর্শের সৈনিক। সে শহীদ জিয়ার আদর্শকে ভালোবাসে এবং সেও পরিবারতান্ত্রিকভাবেই বিএনপি মনা। তার বাবাও খুব বিএনপি ভক্ত একজন মানুষ ছিলেন, এজন্য তাকে অনেক খেসারত দিতে হয়েছে। আর আমি তো আমার পরিবার, এই মোরেলগঞ্জের সবাই জানে যে আমি পরিবারতান্ত্রিক। এটা মানে আমার পৈতৃক সূত্রের মতো আমার এই রাজনীতিটা আর কি। আমরা বিএনপি করি, আমার পরিবারের সবাই বিএনপি করে, সেখান থেকেই আমার উঠে আসা এবং সেখান থেকেই আমার হাতে খড়ি। রাসেল ভাই, আপনার এই যে সফলতা বলেন বা মানুষের ভালোবাসা বলেন, সব কিছু মূলেই রাজনীতি রয়েছে। তো এই আপনি যে রাজনীতির, আসলে আপনি আইডল কাকে মনে করছেন? আপনার রাজনীতির আইডলকে? আমি আমার রাজনীতির আইডল অনেকেই আছে, আমার ছাত্র রাজনীতির আইডল অনেকেই আছে। তবে আমি মনে করি যে বিগত 17টি বছর আমরা যে কষ্টে ছিলাম, যে খারাপ অবস্থায় ছিলাম, বাংলাদেশ জাতীয়তাবাদী শক্তির মানুষ, বাংলাদেশ মানে জিয়ার সূর্য সৈনিকেরা যে পরিমাণ দুঃখ দুর্দশা, যে পরিমাণ কষ্টে, যে পরিমাণ নির্যাতনের শিকার হয়েছে, সেই নির্যাতনের সময়ে যে সকল নেতৃত্ব আমাদের পাশে ছিল, যে সকল নেতৃত্ব আমাদের মাথার উপর ছায়া দিয়ে রেখেছে, যে সকল নেতৃত্বকে আমরা আসলে স্যালুট জানাই, সেই সকল নেতৃত্বই আমার আইডল। এখন বর্তমানে আমি যার সাথে রাজনীতি করি, বাগেরহাট 4 আসনের গণমানুষের নেতা, যিনি দীর্ঘদিন এই রাজপথে ছিলেন, মোরেলগঞ্জ শরণখোলার বিএনপি প্রত্যেকটা পরিবারের পাশে ছিলেন, জাতীয়তাবাদী শক্তিতে বিশ্বাসী, জাতীয়তাবাদী চেতনায় বিশ্বাসী, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সকল কর্মীদের পাশে উনি ছিলেন, জননেতা কাজী খায়রুজ্জামান শিপন। আমি বর্তমানে তার রাজনীতি করি, তাকেই এখন আইডল মনে করি এবং আমি চাই তাকে নিয়ে সামনে আগাতে। আমরা এই যে 31 দফা বাস্তবায়নের লক্ষ্যে আপনার এবং আপনার দলের আসলে ভূমিকাটা কেমন দেখছি? আমরা বিভিন্ন সময় দেখছি আপনারা এই 31 দফার যে লিফলেট বিতরণ করছেন বিভিন্ন জায়গায়, এই নিয়ে একটু সাধারণ মানুষকে যদি কিছু বলতেন। খুবই ভালো প্রশ্ন। আমাদের প্রাণপ্রিয় নেতা, যিনি আগামীর এই জাতীয়তাবাদী শক্তিকে নেতৃত্ব দিবেন, যিনি বাংলাদেশের সম্ভাবনাময় উত্তরসূরি, জননেতা তারেক রহমানের রাষ্ট্র কাঠামো মেরামতের যে 31 দফা উনি ঘোষণা করেছেন, এই 31 দফা যদি আপনি পড়েন বুঝতে পারবেন যে এই 31 দফা বাস্তবায়ন হলে বাংলাদেশটা কত উন্নত, উন্নয়নশীল এবং গ্রহণযোগ্য রাষ্ট্রে পরিণত হবে। এবং আমরা মানুষকে এটাই বোঝাতে চাচ্ছি যে আমাদের প্রিয় নেতা জননেতা তারেক রহমান বাংলাদেশটাকে একটি সুন্দর, সাবলীল, সর্বগ্রহণযোগ্য রাষ্ট্রে পরিণত করার জন্য এই 31 দফা ঘোষণা করেছেন এবং তার নেতৃত্বে যদি সরকার গঠন হয়, আমরা এই 31 দফা বাস্তবায়ন করে এই বাংলাদেশকে ফুলে ফসলে ঐশ্বর্যশালী করে ফেলব। রাসেল ভাই, আমরা দেখতে পাচ্ছি যে ওয়ার্ড থেকে ইউনিয়ন পর্যায়ে যে কাউন্সিল নির্বাচন হচ্ছে, ইতিমধ্যেই আমরা অনেক কয়টা ওয়ার্ডে এবং ইউনিয়নে দেখতে পেয়েছি। যেটা আসলে এই কাউন্সিল নির্বাচন নিয়ে যদি আপনি কিছু বলতেন। আমরা গণতন্ত্রে বিশ্বাসী, বাংলাদেশ জাতীয়তাবাদী দল পুরোপুরি গণতন্ত্রে বিশ্বাসী। আমরাই গণতন্ত্রের জন্য লড়াই করেছি। আমাদের প্রিয় নেতা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতিষ্ঠাতা, আমরা যারা আদর্শ বুকে লালন করে রাজনীতি করি, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এই দেশে বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা। তিনি গণতন্ত্রকে প্রতিষ্ঠা করেছেন। তিনি অন্য অন্য দলের রাজনীতিকে স্বীকৃতি দেওয়ার এই দেশে স্বীকৃতির ব্যবস্থা করেছেন। আমরা চাই গণতান্ত্রিক প্রক্রিয়া আমাদের নেতা নির্বাচন হোক। আমাদের প্রিয় নেতা জননেতা তারেক রহমানের নির্দেশে এখন ওয়ার্ড থেকে একদম কেন্দ্র পর্যন্ত গণতান্ত্রিক প্রক্রিয়ায় ভোটের মাধ্যমে, সম্মেলনের মাধ্যমে, কাউন্সিলের মাধ্যমে নেতা নির্বাচিত হবে এবং কর্মীরা স্বতঃস্ফূর্তভাবে তাদের নেতা নির্বাচন করার জন্য অংশগ্রহণ করবে। রাসেল ভাই, আমরা একদম অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। আসলে এই যে ছাত্র আন্দোলন, অর্থাৎ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, যে আন্দোলনের মাধ্যমে তৎকালীন সরকারের প্রধান দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে এবং দেশের যে একটি বর্তমান যে অবস্থান, এই যে
তৎকালীন সময়ে যে আন্দোলনটা হয়েছে, এই আন্দোলন কি শুধু বৈষম্য বিরোধী ছাত্র অর্থাৎ ছাত্রদেরই শুধু আন্দোলন ছিল, নাকি এই আন্দোলনে আপনাদের দল বা আরও যে দল রয়েছে এই দলের ভূমিকা আছে? আসলে ফ্যাসিস্ট হাসিনা, স্বৈরাচার হাসিনা মানুষকে এত বেশি নির্যাতন করেছে, আপনি জানেন বাংলাদেশের যে নির্যাতন তা যদি আপনি এখন মানুষের কাছে বলেন ঘন্টার পর ঘন্টা লেগে যাবে। আপনি দেখেছেন পিলখানায় একটা পরিকল্পিত হত্যা, সাগরণীর মতো সাংবাদিককে পরিকল্পনা করে হত্যা, আয়না ঘরের মতো কারাগার বানানো, সেই কারাগারে বিরোধী মতের রাজনীতিবিদদের, বিরোধী মতের মানুষদের ধরে নিয়ে নির্মমভাবে নির্যাতন করে হত্যা। আপনি দেখেছেন শাপলা চত্বরে কাউমি ওলামাদের, আলেমদের রাতের আধারে নির্বিচারে পাখির মতো গুলি করে হত্যা, গুম করা, আমাদের শত শত হাজার হাজার নেতাকর্মীদের গুম করা হয়েছে। আপনি দেখেছেন এত বেশি নির্যাতন করা হয়েছে, বাংলাদেশের মানুষের পিঠ দেয়ালে ঠেকে গিয়েছিল। সেখান থেকে আজকে 15 বছরের বিএনপির আন্দোলন সংগ্রামের ফসল হচ্ছে 5ই আগস্ট। আমি অবশ্যই সাধুবাদ জানাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সকল নেতৃত্বকে। আমি দোয়া করি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা শহীদ হয়েছেন সেই শহীদ বিদেহী আত্মাদের প্রতি আমি অবশ্যই বলবো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অবশ্যই একটা ভূমিকা আছে, কিন্তু তাদের সঙ্গে বাংলাদেশ জাতীয়তাবাদী দল, অন্যান্য রাজনৈতিক সংগঠন, তাদের এই যে 15 বছরের আন্দোলন তার একটা বিশাল প্রভাব কিন্তু এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মধ্যে রয়েছে। এবং সেই আন্দোলনের এই যে 15 বছরের আন্দোলন সংগ্রামের প্রভাব বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে আরও বেগমান হয়েছে এবং সম্মিলিতভাবে এই স্বৈরাচার ফ্যাসিস্টের পতন হয়েছে। কোটা সংস্কার থেকে আন্দোলন শুরু হয় এবং এই আন্দোলনের সাথে আসলে দুই পক্ষ বলেন রাজনীতি যে ব্যক্তিবর্গরা রয়েছে এবং ছাত্র জনতা রয়েছে, সমন্বিতভাবে আন্দোলন করায় এই ঘটনা, মানে এই যে আপনাদের একটা যে সফলতা, এই সফলতা এসেছে। রাসেল ভাই, আমরা যেহেতু নির্বাচনকে নিয়ে কথা বলবো আজকের এই কথা অনুষ্ঠানে, নির্বাচন কেন্দ্রিক কথা বলতে চাই আমরা। এই যে নির্বাচন, জাতীয় নির্বাচন বর্তমান সময়ের জন্য কতটুকু গুরুত্বপূর্ণ বলে মনে করেন? আমি বর্তমান যে মধ্যবর্তীকালীন সরকার আছেন, আমাদের প্রিয় নেতা জননেতা তারেক রহমান সবসময় বলেছেন তার নির্দেশে আছে বাংলাদেশকে শান্ত রাখতে হবে, এবং আমরা চাই খুব তাড়াতাড়ি মধ্যবর্তীকালীন সরকারকে আমরা সব কিছুতেই সহযোগিতা করছি। তাদের শাসন ব্যবস্থা থেকে শুরু করে সব কিছুতেই তাদের পাশে বাংলাদেশ জাতীয়তাবাদী শক্তি আছে, জাতীয়তাবাদী দল আছে। আমি মনে করি একটি দেশের গণতন্ত্রের জন্য এত বড় লড়াই, এত বড় সংগ্রাম, এটাকে পূর্ণরূপ দেওয়ার জন্য একটি গণতান্ত্রিক সরকার দরকার। এবং আমি মনে করব খুব তাড়াতাড়ি মধ্যবর্তীকালীন সরকার এই দেশের মানুষের প্রাণের দাবি একটি গণতান্ত্রিক সরকার, তাই খুব তাড়াতাড়ি একটা নির্বাচন দিয়ে দেশটাকে একটা গণতান্ত্রিক সরকারের হাতে ন্যস্ত করা হবে। রাসেল ভাই, আমরা একদম শেষ পর্যায়ে এবং সর্বশেষ যে প্রশ্নটি আপনার কাছে থাকবে, সাধারণ মানুষ যারা ভিডিওটি দেখছেন বা পরে যারা ভিডিওটি দেখবেন তাদের পক্ষ থেকে সর্বশেষ যে প্রশ্নটি, আমরা বিভিন্ন ভিডিওর প্রথমে বলেছিলাম এবং শেষেও বলতে চাই যে বিভিন্ন সোশ্যাল মিডিয়া বিভিন্নভাবে কানাকানি হচ্ছে, মানুষ মুখে মুখে বলছে, সোশ্যাল মিডিয়ায় লেখালেখি করছে যে রাসেল আল ইসলাম তিনি আসলে মোড়লগঞ্জ নিয়ে, বাগেরহাট 4 আসনের মোড়লগঞ্জ উপজেলাকে নিয়ে কি ভাবছেন, এবং রাসেল আল ইসলামকে কি তারা তাদের পাশে সব সময় পাবে কিনা, সুখে দুঃখে সব সময়? আসলে বিষয়টা হলো আমাদের রাজনীতি মানুষকে নিয়ে, মানুষের উন্নয়ন নিয়ে, মানুষের ভালোবাসাকে পুঁজি করে। আমি রাজনীতি করি এই মোড়লগঞ্জে, রাজনীতিটা আমার এই মোড়লগঞ্জ আসলে অবহেলিত। আপনি জানেন এই যে মোড়লগঞ্জে একটা বৃহৎ পুরনো পৌরসভা, কিন্তু আপনি উন্নয়নের দিকে তাকান, মোড়লগঞ্জের একটা ইট পর্যন্ত 20 বছর আগের একটা ইট এখনও সেই ইটের রাস্তা। আপনি দেখেন আমাদের মোড়লগঞ্জে এখনও একটা ইউনিয়ন আছে যেখানে যেতে গেলে নদীপথে যেতে হয়, 11 নং বহুরবুনিয়া। কোনো রাস্তা নেই যেটা দিয়ে মানুষ যাবে। এই অবহেলিত মোড়লগঞ্জকে আধুনিক ছোঁয়া দেওয়ার জন্য
অবহেলিত মোরেলগঞ্জকে কিছুটা উন্নয়নের জন্য, মোরেলগঞ্জের মানুষের পাশে থাকার জন্যই আমাদের রাজনীতি। আমি সবসময়ই এই যুব সমাজকে নিয়ে, এই তারুণ্যকে নিয়ে, আমাদের প্রিয় নেতা তারেক রহমানের নেতৃত্বে, আমাদের এই অঞ্চলের নেতা জননেতা কাজী খায়রুজ্জামান শিপনের নেতৃত্বে এই মোরেলগঞ্জকে অনেক দূরে এগিয়ে নিয়ে যাওয়ার স্বপ্ন আমার, যাতে মোরেলগঞ্জটাকে মানুষ চিনতে পারে যে এইটা একটা উন্নত উপজেলা, এখানের রাজনীতিবিদরা ভালো, এখানের মানুষ ভালো। কিন্তু আমাদের এই উপজেলা একদমই আমাদের দুইটা ইউনিয়নই সুন্দরবন গেসা, 16টি ইউনিয়ন নিয়ে কিন্তু আমাদের এই একটি উপজেলা, 16টা ইউনিয়ন এবং একটি পৌরসভা নিয়ে আমাদের এই উপজেলা গঠিত। জি রাসেল ভাই, একদম শেষ পর্যায়ে চলে এসেছি, কিন্তু আপনি যখন উন্নয়নের কথা বললেন তখন আরও একটু ভিতরে যেতে চাই। সেটি হচ্ছে যে বহুরবনিয়া ইউনিয়নের কথা বললেন, পাশাপাশি আরও কিছু ইউনিয়ন রয়েছে যেখানে আছে প্রত্যেকটা বর্তমান অবস্থা, যেহেতু একটা প্রফেশনালে কাজ করছি, সাংবাদিকতা করি, বিভিন্ন জায়গায় যেতে হয়, এমন এমন জায়গায় যেতে হয় যেখানে মোটরসাইকেল নিয়ে যাওয়া সম্ভব না, বাইসাইকেল নিয়ে যাওয়া সম্ভব না, হেঁটে যেতে হয়। অন্যথায় এই যে কথা বললেন, যে বহুরবনিয়ার কথা বললেন বা ফুলহত্যা, এইসব জায়গায় ট্রলার টাইম আমাদের মেনটেন করতে হয়, ট্রলারে যেতে হয়, অন্যথায় কোনো যাওয়ার কোনো লাইন নেই। এখনও এই যুগে এসে এটা করতে হয়। এই যে আমাদের মোরেলগঞ্জে উন্নয়নের যে বিষয়টা রয়েছে, যে অবহেলিত মোরেলগঞ্জ, অবহেলিত আমাদের একটি সাধারণ মানুষের, মোরেলগঞ্জবাসীর কিন্তু একটা বেড়িবাঁধের কিন্তু খুব দরকার, এবং তারা কিন্তু জোর দাবি জানিয়েছিলেন তৎকালীন সময় যে একটি বেড়িবাঁধ দরকার। অন্যথায় এই যে জোয়ার ভাটার পানিতে, জোয়ার এলে, পূর্ণিমার জোয়ার আসলে কিন্তু মোরেলগঞ্জ বাজার দেখছেন যে একদম কোমর পর্যন্ত, কোথাও কোথাও কোমর পর্যন্ত, কোথাও কোথাও হাঁটু পর্যন্ত পানি উঠে যায়। আসলে এই বিষয়টা আপনি যদি আপনার লক্ষ্যে যদি পৌঁছাতে পারেন, তাহলে এই বেড়িবাঁধ এবং এই সাধারণ মানুষের এই যে উন্নয়নমূলক কাজের দিকে কতটা ফোকাস দিতে চান? আপনি জানেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের আমলে এখানে কিন্তু অনেক রাঘব বোয়াল নেতা ছিল আওয়ামী লীগের, অনেক কেন্দ্রীয় পর্যায়ের নেতৃত্ব এখানে এমপি হয়েছে, কিন্তু সবাই লুটপাট করেছে, তাদের সাঙ্গপাঙ্গ নিয়ে হরি লুট করেছে, মোরেলগঞ্জ থেকে হরি লুট করেছে, তারা বিদেশেও অনেকে বাড়ি গাড়ি করে ফেলেছে এই মোরেলগঞ্জ থেকে। মোরেলগঞ্জের উন্নয়নের বাইরে রেখে এখানে তাদের উদ্দেশ্যই ছিল মোরেলগঞ্জটাকে পুঁজি করে লুটপাট করা। আমি আশ্বস্ত করছি, তারেক রহমানের নেতৃত্বে আগামী সুন্দর সাবলীল সোনার বাংলাদেশ গঠন যদি হয়, আমাদের দল যদি সরকারে যায়, অবশ্যই মোরেলগঞ্জের উন্নয়ন মানুষের চোখে পড়ার মতো উন্নয়ন হবে। ধন্যবাদ। দর্শক, শুনলেন যে আপনাদের যে স্বপ্নগুলো ছিল, অনেকেই জানতে চেয়েছিলেন, অনেকেই অনেক বিষয়ে প্রশ্ন করেছেন, সেই বিষয়গুলো আপনারা আজকে ক্লিয়ার হলেন, পরিষ্কার হলেন যে মোরেলগঞ্জে উন্নয়নের যে বিষয়টি রয়েছে, এটি অবশ্যই তারা যদি সরকার গঠন করেন এবং ওই সুযোগটা যদি তাদের আসে, তাহলে অবশ্যই তারা এই দিকে কিন্তু ফোকাস দেবেন, এবং পানগুছি যে সেতুর বিষয়টি সেটিও নিশ্চিত হলেন। দর্শক, এতক্ষণ এই আজকের কথা অনুষ্ঠানে আমাদের সাথে ছিলেন, আমি আবার বলছি, আমাদের সাথে ছিলেন মোরেলগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক রাসেল আল ইসলাম। তিনি তার কথা এবং রাজনীতি সম্পর্কে আপনাদের শোনালেন, আপনাদের অবগত করলেন, এবং আপনারা যারা মনের ভিতরে যাদের প্রশ্ন ছিল যে রাসেল আল ইসলাম আসলে কি কোনো দায়িত্ব পালন করতে চান বা কোনো দায়িত্বে আসতে চান কিনা, সেটা সময় বলে দেবে। সেটা অবশ্যই আপনাদের ভালোবাসায়, এবং তিনি যদি আপনাদের ভালোবাসা পান, তাহলে অবশ্যই আপনারা তাকে কোনো দায়িত্বে দেখতে অথবা দেখতে পেতেও পারেন, এমনটাই কিন্তু তিনি জানিয়েছেন। এবং তিনি যদি আপনাদের যে আশা এবং আপনারা যে জায়গায় তাকে দেখতে চাচ্ছেন, সেই জায়গাটা যদি তিনি আসতে পারেন, অবশ্যই আপনাদের সুখে দুঃখে পাশে ছিলেন এবং ভবিষ্যতেও পাশে থাকবে বলে কিন্তু তিনি কথা দিয়েছেন। আমরাও কিন্তু এই ভিডিওটার মাধ্যমে এটা আমাদের কাছে রেকর্ড থাকবে যে তিনি কিন্তু কথা দিয়েছেন যে সুখে দুঃখে তিনি, অর্থাৎ রাসেল ভাই পাশে থাকবেন। আপনাদের যে রাসেল, সেই রাসেল ভাই কিন্তু পাশে থাকবেন। রাসেল ভাই 17 বছর পর কাউন্সিল নির্বাচন বা ওয়ার্ড নির্বাচন, বিএনপির মাইন্ডেড বা বিএনপি যারা করে, যারা এই নির্বাচনে ভোটার, আসলে তাদের উপস্থিতি কেমন দেখছেন? তাদের ভিতরে আসলে ভোট দেওয়ার যে আনন্দ, এটা কেমন দেখছেন? মানুষের স্বতঃস্ফূর্ত
এই যে বিএনপির কর্মীরা এতদিন ভোট কেন্দ্রে যেতে পারেনি, ভোট কেন্দ্রে যায়নি বা তাদের যেতে দেওয়া হয়নি, তার প্রেক্ষিতেই আমাদের প্রিয় নেতা জননেতা তারেক রহমান এই কাউন্সিলের ব্যবস্থাটা করেছেন, যে আমাদের প্রথম এই যে গণতান্ত্রিক প্রক্রিয়া আমরা এখান থেকেই শুরু করছি। আমরা আমাদের নেতা নির্বাচনেই পূর্ণ গণতান্ত্রিক প্রক্রিয়ায় নির্বাচন করছি। তাই আমাদের প্রত্যেকটা নেতাকর্মী একদম তৃণমূল থেকে, একদম ওয়ার্ড থেকে প্রত্যেকটা নেতাকর্মী সমান মর্যাদা পাচ্ছে এবং দলের কার্যক্রমে অংশগ্রহণ করার সুযোগ পাচ্ছে এবং তাদের নেতা নির্বাচন করছে। ধন্যবাদ। দর্শক, ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।